আসসালামু আলাইকুম। শুরু করছি মাই হাসব্যান্ড উপন্যাসটি। লেখনীতে সামহা সামি, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 34। অসভ্য লোক সভ্য হতে টাকা পয়সা লাগে না, বলে দিলাম। আনেয়ার লজ্জায় মাখা কণ্ঠের বলা কথাটুকু শুনে প্রহেল যেন আরো ঘুরে লেগে গেল। গলা থেকে আনিয়ার বুকে এসে উদুরে চাপ দিয়ে প্রয়োগ করতে ব্যথায় উফ করে ওঠে আনেয়া। তা দেখে প্রহেল নিজের উপর থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব। ঘুরতে যাবার কথা শুনে আনেয়া শোয়া থেকে লাফিয়ে উঠে প্রহেলের গলা জড়িয়ে ধরে ঠোঁটে ডিপলি কিস করে বলে, সত্যি আমরা এখন ঘুরতে যাব? আপনি নিয়ে যাবেন? প্রহেল দুহাতে আনেয়ার বাঁকানো কোমর চেপে ধরে নিজের উদরে নিয়েই কানের কাছে মুখে এনে ফিসফিস কণ্ঠেই বলে, জাহান, তোমার লাফিয়ে উঠায় আমার পা থেকে মাথা পর্যন্ত নড়ে যাচ্ছে। আনিয়া ফট করে প্রহেলের মুখের দিকে তাকিয়ে, তাই দুজনের দৃষ্টি এক হয়ে যায়। আনিয়া কাঁপা কাঁপা গলায় বলে, আমি ওয়াশরুমে যাব, ছাড়ুন। তা বললে কি হবে জান? আমার ভেতরে যে সবটুকু পড়ে যাচ্ছে। আনেয়া পারছে না এখন নিজের চুল নিজে ছিঁড়তে। অতি আবেগে কেন যে লোকটাকে জড়িয়ে ধরতে গেল। চোখ ছোট ছোট করে কিউট ফ্রেশ বানিয়েই বলে, ছেড়ে দিন না, আমার না এখন ঘুরতে যাব, লেট হয়ে যাবে তো। রোহেলও নিজেকে কাঁদো কাঁদো ফ্রেশ বানিয়ে উত্তর দেয়, তো মাই লেডি, আপনি যে কাউকে তৃষ্ণায় রাখবেন, আমার বুঝি গলা ভিজাতে লেট হবে না? আমি ওয়াশরুমে যাব, চাপ দিয়েছে, দাঁতে দাঁত চেপে বলে আনেয়া। রোহেল না ছেড়ে উল্টে বলে, আমি তো তেমন চাপ দেইনি। এখন তাহলে কি করতে যাবে? অসভ্য লোক, ছাড়ুন না হলে এখন আমার বায়ু দূষণ হয়ে যাবে। বলতে বলতে শব্দ করে বায়ু দূষণ করে ফেলে আনেয়া। রোহেলের চোখ বড় বড় হয়ে যায়, আর এদিকে আনেয়া এমন পরিস্থিতিতে পড়ে লজ্জায় কেঁদে দিয়েছে। রোহেল কেবল ক্লান্ত হয়ে আনেয়াকে নামিয়ে দিয়ে অপলক চোখে তাকিয়ে আছে। তা দেখে আনেয়া ক্ষিপ্ত চোখে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আনেয়া যাবার পর পর রোহেল আওড়াতে থাকে, মাই ফাকিং ছোট্ট ফ্লাওয়ার। ফারহাদ রেজা ড্রাইভিং করছে। তার মনে হচ্ছে আস্ত একটা কলিজা সে কিছুক্ষণ আগে হারিয়ে ফেলেছে। বুকের ভেতরে হৃদয় বিদারক অদৃশ্য এক ব্যথা তীব্র বেগে বিট করছে। চোখটা ঝাপসা হয়ে আসছে। ফরহাদ বিড়বিড় করতে থাকে, নো নো, ইম্পসিবল, এটা হইতে পারে না, কিছুতেই না। বলতে বলতে গাল গড়িয়ে এক ফোঁটা অশ্রু পড়ে। রিহান সাগর হাঁপিয়ে উঠছে এতক্ষণে করা মারামারিতে। রিহান দুর্বল কণ্ঠেই বলে, মুরগির বাপ, স্বামী ও ফুস, লামহা ও ফুস, এবার কি করবি? সাগর রিহানের কাঁধে মাথা রেখে অস্পষ্টই বলে, স্বামী চলে গেল, রিহু বেবি, এখন আমরা ভবিষ্যতের বাচ্চার আম্মু কি হবে? রিহান হেসে কুটির শান্তপূর্ণ ছেলে বলে, দূর শালা, বিয়ে না করতে বাপ হবার স্বপ্ন দেখলি? কলা গাছ দেখিয়ে তো সবাই চলে যাবে। সাগর নাক উল্টেই বলে, স্বামী তো এসে পড়বে। রিহু বেবি, আপাতত তুমি আমার বউয়ের জায়গায় বেডাক্তার বেডি হয়ে থাকো। যা শালা, দূরে যা। আন্ডার ইন্তেকাল না করাতে চাইলে দূরে সরে বস। সাগর আরো গা ঘেঁষে বসে। আনেয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই প্রহেল ঢুকে। আনেয়ার একটা সিম্পল একটা ড্রেস পরে, তেমন কোনো সাজ নেই। লম্বা একটা গাউন, তার উপরে ছোট ছোট কিছু সাদা স্টোনের পাথর বসানো। সামনে ড্রেসিং টেবিল থাকা একটা গোলাপি লিপ বাম লাগিয়ে নেয়। তার সাজার মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রহেল। মাত্র শাওয়ার নিয়ে চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। রোহেলের খালি গায়ে শুধু সাদা টাওয়াল। আনিয়া ভুরু কুঁচকে আসে। এই অসময়ে শাওয়ার নেওয়ার মানে হয় না? তাই হাতে ব্রেসলেট পরতে পরতেই প্রশ্ন করে, এই অসময়ে শাওয়ার মানে কি? এসেই না হয় শাওয়ার করে নিতেন। নাটক বুঝলে ছোট ফ্লাওয়ার, তোমার ঝাঁপিয়ে পড়ার যে হবি ওয়াটারটা বের হয়েছে, সেটা বিসর্জন দিয়ে আসলাম। কষ্ট হচ্ছে? আনিয়া কুঁচকে যায় ভুরু, সোজা হয়ে আসে। এই লোক মোটেও সুবিধার না, তাই তাড়া দিয়েই বলে, নির্লজ্জ, তাড়াতাড়ি রেডি হন, আমাদের লেট হচ্ছে। অসভ্য হয়েছি আমি তোমারই প্রেমে, জান, কাছে আসো না, উফ, আরো কাছে আসো না। ওটা যে আর পারছে না। প্রহেল একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয়। কালো শার্ট, কালো প্যান্ট, ব্লেজার পরে, জেল দিয়ে চুল সেট করে, তার সব থেকে পছন্দের পারফিউম সুমুখ হাতে নেয়। রুহিলের বোতলের ঢাকনা খুলতেই ঘরটা বদলে গেল। বাতাসে ভেসে আসা উষ্ণ গম্ভীর আর রাজকীয় এক সুগন্ধ। ওদের আর স্যান্ডাল উডের গম্ভীর ঘ্রাণের সাথে তুর্কি গোলাপের নরম মিষ্টি ছোঁয়া মিশমিশে একটা অনুভূতি তৈরি করলো, যেন কোনো প্রাচীন রাজপ্রাসাদের ভেতরে দাঁড়িয়ে আছে। গন্ধটা ভারী কিন্তু বিরক্তিকর না, বরং ধীরে ধীরে আত্মবিশ্বাস আর শক্তির আবরণ জড়িয়ে ধরছে তাকে। আনিয়া নাক টেনে পারফিউমের ঘ্রাণ নিল, মুগ্ধ নয়নে তাকিয়ে বলে, আচ্ছা, আপনি কোন পারফিউমটা ব্যবহার করেন? আমিও দিব, কি সুন্দর ঘ্রাণ। রোহেল বাঁকা চোখে তাকায়,
হাতে ঘড়ি পড়তে পড়তে উত্তর দেয়, আমি আপনাকে দিয়েই দেই, আর বাইরের লোকগুলো আপনার শরীরের ঘ্রাণ নিয়ে নিক। আনিয়ার মুখ বাঁকা হয়ে আসে। মালয়েশিয়ায় সব থেকে বড় নাম করা কুয়ালালামপুরের একটু বাইরে সবুজে ঘেরা এক বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে আছে জো নেগারা। ঢুকতেই মনে হয় যেন এক অন্য জগতে পা রাখলো। চারপাশে গাছগাছালি, পাখির ডাক আর দূরে দূরে পশু পাখিদের নরম শব্দের জায়গাটা জীবন্ত হয়ে ওঠে। এটা শুধু চিড়িয়াখানা নয়, যেন পশু পাখিদের জন্য বানানো এক শান্তি নিরাপদ আবাসস্থল। রঙিন তোতা পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায়, বানরগুলো গাছে গাছে লাফিয়ে খেলে, আর দূরে জলাশয়ের ধারে দাঁড়িয়ে থাকা প্রাণীগুলো নিশ্চুপ পরিবেশটা উপভোগ করে। মাঝে মধ্যে বিশেষ প্রদর্শনীতে কিছু পশু পাখি বুদ্ধিদীপ্ত খেলা দেখানো হয়, যা দর্শকের বিনয়ী ভরিয়ে দেয়। জু নিগার ভেতর হাঁটতে হাঁটতে মনে হয় মানুষ আর প্রকৃতির মাঝে এক সুন্দর বন্ধন তৈরি হয়েছে এখানে। আনিয়া অবাক হয়ে দেখছে সব। রুহেল এক হাত টেনে বলে, কি সুন্দর জায়গা, আমি আরো ভেতরে যাব। রুহেল গলার টাইট ঢিলে করে বলে, যান, ভেতরে তো যাব, তবে চিড়িয়াখানা দেখতে নয়, বরং ছোট জামাইকে দেখতে। লেটস গো মাই লেডি। বলে আনিয়াকে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে চিড়িয়াখানার মালিককে উদ্দেশ্য করেই বলে, আপাতত মানুষ ঢুকানো বন্ধ রাখেন, আমার হয়ে গেলে বেরিয়ে আসবো। যাবার সময় বাকি মানি পেমেন্ট করে দিব। নজর রাখবেন কেউ যাতে ডিস্টার্ব না করে। চলো সোনা বউ। এখানেই শেষ পর্ব 34।